হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এবং আপডেট, সেটা হচ্ছে আজকে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে কলকাতা যে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার বেঞ্চে কিন্তু আজকে 32,000 যে চাকরি বাতিল মামলা তার শুনানি হয়েছিল। অর্থাৎ এই শুনানি কোর্ট নাম্বার 11-তে কিন্তু শুনানি হয়। তো এই মামলাতে আজ কি ঘটেছে বাংলায় তার সম্পূর্ণ ব্যাখ্যা করব ভিডিওর মধ্য দিয়ে। তো আপনারা যারা চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখছেন, অবশ্যই যারা এই ভিডিওগুলো পেয়ে উপকৃত হচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। আর সাথে সাথে বলবো ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখুন, অনেক তথ্য আপনাদের সামনে শেয়ার করা হচ্ছে যেগুলো হয়তো আপনারা বিভিন্নভাবে শোনার চেষ্টা করছেন বা খোঁজার চেষ্টা করছেন। তো মামলার যে আপডেট আজকে কি ঘটেছে, প্রশিক্ষিত অপ্রশিক্ষিত বিভাজন নিয়ে বিচারপতি আজ কি বড় মন্তব্য করেছেন, এখানে প্রমাণ আইনের লঙ্ঘন অর্থাৎ আর্টিকেল 165B নিয়ে কি প্রশ্ন আসছে, অ্যাপটিটিউড টেস্ট এবং স্বাভাবিক ক্ষমতা যে দক্ষতা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আসছে। তো একটার পর একটা বিষয়গুলো কিন্তু উঠে আসছে এবং আজকে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে এবং এর পরবর্তী ডেট বা কবে দেওয়া হয়েছে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকে 32,000 যে প্রাথমিক চাকরি বাতিল মামলা তার শুনানি হয়। দেখতে পাচ্ছেন আমরা কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলেটেড সাইট সেখানে এসে গেছি, যেখানে 14/7 অর্থাৎ আজকে কিন্তু এই মামলার শুনানি হয়। দুপুর 2টো থেকে কিন্তু এই মামলার শুনানি হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে। তো এই মামলা ম্যাট 873/2023 নামে পরিচিত। অনেকগুলো ক্যান ফাইল যুক্ত হয়ে গেছে, যেখানে মোট ক্যান ফাইলের সংখ্যা দেখাচ্ছে 86টি এবং লাস্ট ক্যান ফাইল কিন্তু এই সপ্তাহে কিন্তু যুক্ত হয়েছে। যেটা মামলা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস প্রিয়ঙ্কা নস্কর অ্যান্ড আদার্স মামলা। তো এই মামলার কিন্তু একটার পর একটা শুনানি হয় এবং আজকে কী মন্তব্য করা হয়েছে সেটারও ডিটেলস আমরা ব্যাখ্যা করব ভিডিওর মধ্য দিয়ে। তো প্রথমত দেখে একটা বিষয়, যেটা হয়তো এই মামলার অর্ডার কপির মধ্যে কিন্তু তথ্যটা নেই পুরোটা, যেখানে এখানে বলা হয়েছে মিস্টার প্রতীক ধর অর্থাৎ যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু বক্তব্য রাখেন এবং বিশেষ করে তিনি ম্যাট 1322/2023 নিয়ে তিনি আর্গুমেন্টটা করেছেন এবং এর পরবর্তী যে ডেট সেটাও কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, সেটা হচ্ছে 18 জুলাই 2025। এই ডেটটা দেখতেই পাচ্ছেন, 18 জুলাই 2025 কিন্তু এই ডেটটা ঘোষণা করা হয়। তো কি আলোচনা হয় ব্যাখ্যাতে চলুন ভিডিওর মধ্যে দিয়ে জানা যাক। তো অবশ্যই যারা চ্যানেল নতুন আছেন একটা লাইক অবশ্যই করে দেন। তো বিষয়টা হচ্ছে যে আজকে যখন মামলার শুনানি হয় সেখানে কিন্তু প্রথমে আমি একটা আপডেট দিয়েছিলাম যে এই মামলার কিন্তু একটা নতুন মোড় নিতে চলেছে এবং সেই মামলার কিন্তু যে নতুন মোড় সেটা কিন্তু একের পর এক কিন্তু ধরা পড়ছে। তো এখানে হেডিংটাই আমি লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে 32,000 শিক্ষক মামলায় কী ঘটলো, নিয়োগ দুর্নীতির কিন্তু গভীর সংকট। অর্থাৎ কী গভীর সংকট শুনলেই বোঝা যাবে বা আজকে কী ঘটেছে তার মধ্য দিয়ে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো কলকাতা হাইকোর্টে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা নিয়ে আজ শুনানি অনুষ্ঠিত হলো, যা নিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় এক নতুন সংকট কিন্তু তৈরি হয়েছে বা করছে। এই মামলা শুধুমাত্র আইনি লড়াই নয়, বরং রাজ্যের শিক্ষা ব্যবস্থার গভীরে থাকা দুর্নীতি এবং অনিয়মেরও প্রতিচ্ছবিও বটে। অর্থাৎ অনেক কিন্তু বেনিয়ম হয়েছে, যেটা আপনি হয়তো অনেকেই জানেন, যেখানে হয়তো দুর্নীতির সংখ্যাটা হয়তো কম হতে পারে কিন্তু হয়েছে, বা বেশি হতে পারে সেটাও হয়েছে। কারণ যে হিসাবে 26,000 চাকরি বাতিল মামলা ঘটেছে রাজ্যে এবং যার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত এই মামলা নিয়ে শুনানি চলছে, বাতিল হওয়ার পরেও কিন্তু এই মামলা নিয়ে এখনও জট কাটেনি। যেখানে নতুন করে যে SLST পরীক্ষা চলছে সুপ্রিম কোর্টের বিচারাধীনের বিষয়ে, সেখানেও কিন্তু অনিয়ম ধরা পড়েছে এবং যার শুনানি আজকেই ঘটেছে। তো আমি বলেছিলাম এই মামলার কি বিষয় ঘটেছে সেটা আমি আলোচনা করছি। তো মামলার বর্তমান অবস্থা কি রয়েছে না, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে এবং পরবর্তী শুনানি কিন্তু দিন ধার্য হয়েছে 18 জুলাই। মামলাটি অত্যন্ত দীর্ঘ এবং জটিল আকার ধারণ করেছে, যেখানে বহু পিটিশন দাখিল হয়েছে এবং বিভিন্ন আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন করেছেন। 32,000 শিক্ষকের আইনজীবীরা তাদের বক্তব্য জোরালোভাবে তুলে ধরেছেন, কিন্তু মামলার ভবিষ্যৎ এখনও কিন্তু অনিশ্চিত। অর্থাৎ এই মামলা নিয়ে এখনও পর্যন্ত যে ভবিষ্যৎ বা কী হতে চলেছে, হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ঘটছে যে আজকেই শুনানি ফাইনাল হবে, কিন্তু না, এই মামলার কিন্তু একটা রূপ অন্যদিকে নিতে চলেছে। তো শুনানির মূল বিষয় কী হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো সুপ্রিম কোর্টের শুনানিতে শিক্ষকদের পক্ষে সিনিয়র আইনজীবী ছিলেন প্রতীক ধর মহাশয়। বেশ কিছু তিনি গুরুত্বপূর্ণ যুক্তি উপস্থাপন করেছেন এবং তিনি আজকে মাত্র আর্গুমেন্টটা করেছেন।
তো কি প্রথমে বলেছেন না, প্রথমে যেটা প্রশ্নটা এসছে সেটা হচ্ছে প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত বিভাজন নিয়ে। তো আইনজীবী প্রতীকধর প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত প্রার্থীদের মধ্যেকার বিভাজন নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। অর্থাৎ এই যে 32,000 চাকরি বাতিল মামলার যে শুনানি চলছে এবং এই কেসের মধ্যে অনেকেই শিক্ষক রয়েছেন যারা হয়তো প্রশিক্ষণপ্রাপ্ত নন, অর্থাৎ ডিএলএড বা সেই সময়কার যে কোর্স ছিল এলিজিবল সেটা কিন্তু করা নেই, বা অনেকেই রয়েছে যারা হয়তো কোর্স কমপ্লিট করেছে। তো এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। দ্বিতীয় কী হয়েছে প্রশ্নের মধ্যে, এখানে কি বলা হয়েছে প্রশিক্ষিত অপ্রশিক্ষিত নিয়ে, আর তিনি বলেন যে 2019 সালে যদি আবেদনকারীরা প্রশিক্ষিত হয়ে থাকেন তবে অপ্রশিক্ষিত প্রার্থীদের চাকরি বাতিল করে প্রশিক্ষিতদের বহাল রাখার সিদ্ধান্তটি স্ববিরোধী। অর্থাৎ তিনি এটার সঙ্গে তিনি যুক্তিযুক্ত হয়ে কথা বলেন। তিনি আর কি বলেন না, অ্যাপটিটিউড টেস্ট এবং স্বাভাবিক ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়। তো এই যে বিষয়টা, এটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, এবং একটার পর একটা কিন্তু বিষয়গুলো ঘটতে চলেছে এই মামলার পরিপ্রেক্ষিতে। তো অ্যাপটিটিউড টেস্ট এবং স্বাভাবিক ক্ষমতা নিয়ে কী বলা হয়েছে না, শুনানিতে বলা হয়েছে যে মূল্যায়নের দুটি অংশ ছিল, একটা হচ্ছে ভাইভা যেটা সাক্ষাৎকার বলা হয়, আরটা হচ্ছে অ্যাপটিটিউড যা কার্যকরভাবে শিক্ষাদানের যে স্বাভাবিক ক্ষমতা বোঝায়। অর্থাৎ একজন শিক্ষক হিসেবে এখন যেটা চলছে সেটা হচ্ছে একটা ভাইভা দিতে হয়, এবং ডেমো যেটা অ্যাপটিটিউড টেস্ট বলা হয়। তো 700 জন ইন্টারভিউয়ের মধ্যে মাত্র কয়েকজনকে কেন ডাকা হয়েছিল এবং তাদের বয়ানে কেন অসঙ্গতি ছিল সে প্রশ্নও কিন্তু তোলা হয়েছে, এবং এটা নিয়ে কিন্তু বিচারপতি তখনই মন্তব্য করেন যে হ্যাঁ এই বিষয়টা খুবই ভাইটাল পয়েন্ট। কিন্তু বিচার চলাকালীন প্রতীকধরবাবু মহাশয় যে বক্তব্যগুলো বলছিলেন প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু হয়তো ওনার বক্তব্য ঠিকভাবে বোঝাই যাচ্ছিল না, যার জন্য প্রত্যেকটা প্রশ্নকে উত্তর হিসেবে বা প্রশ্নের যে তিনি জবাব দিচ্ছেন তার জন্য বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় বিষয়গুলো তুলে ধরেছিলেন। এবং এখানে তিনি আরও একটা বিষয় তুলে ধরেন, সেটা হচ্ছে প্রমাণের আইন লঙ্ঘন, অর্থাৎ যেটা আমরা সকলে জানি আর্টিকেল বা ধারা 165B। তো এখানে কি গুরুত্বপূর্ণ বক্তব্য উঠে আসে না, একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শুধুমাত্র আবেদনকারীদের সাক্ষী হিসেবে ডাকা হয়েছে, কিন্তু শিক্ষকদের অর্থাৎ যারা বিবাদী পক্ষ তাদের কিন্তু ডাকা হয়নি, যা প্রমাণ আইনের অর্থাৎ 160B ধারা লঙ্ঘন বলে কিন্তু দাবি করা হয়েছে, এবং তিনি এই মন্তব্যটি করেন। এখানে কিন্তু এই বিষয়টিতে যখন মন্তব্যটা করা হয় তখন বিচারপতি এটার সঙ্গে একদম সঙ্গতিপূর্ণভাবে বিষয়টি বলেন যে হ্যাঁ একদম বিষয়টি ঠিক, যে এখানে কিছু জনের কাছ থেকে যে ডাকার পরে যে বিবাদী পক্ষ শিক্ষক মহাশয়দের তাদেরকে কিন্তু ডাকা হয়নি, বা যে প্রমাণ সেই প্রমাণে কিন্তু লঙ্ঘন হয়েছে, যেটা হচ্ছে আর্টিকেল 165B ধারার। নেক্সট তারপরে বলা হয়েছে যেটা হচ্ছে নম্বরের অসঙ্গতি নিয়ে। তো প্রায় 12% প্রার্থী রয়েছে যাদের একাডেমিক রেকর্ড ভালো নয়, অর্থাৎ লো একাডেমিক নিয়েও কিন্তু এখানে কিন্তু প্রশ্ন তোলা হয়, অর্থাৎ কম মার্কস যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়রা রয়েছেন তারাও কিন্তু চাকরি পেয়েছে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়। তারা ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে উচ্চ বা পূর্ণ নম্বর পেয়েছে, অর্থাৎ সর্বোচ্চ নম্বর তাদেরকে দেওয়া হয়েছে। অন্যদিকে 88% একাডেমিকভাবে ভালো প্রার্থীকে কেন বিবেচনা করা হয়নি সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে আজকের মামলার মধ্য দিয়ে। অর্থাৎ এমনও প্রার্থী রয়েছেন যাদের হয়তো নাম্বার কম রয়েছে, তাদের হয়তো বেশি নাম্বার দেওয়া হয়েছে অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউতে, এবং অন্যদিকে দেখা গেছে যে সংখ্যাটা প্রায় বেশি সেখানে তাদের একাডেমিক স্কোর ভালো থাকলেও তাদেরকে যে অ্যাপটিটিউড বা ইন্টারভিউ এই দুটোতে কিন্তু বেশি নাম্বার দেওয়া হয়নি। অর্থাৎ ইন্টারভিউ যে সাক্ষাৎকারের বিষয়টি সেখানেও কিন্তু অসঙ্গতি ধরা পড়েছে। নেক্সট তারপরে বিষয় যেটা উঠে এসছে সেটা হচ্ছে দুর্নীতির অভিযোগ, এবং বিচারপতি এখানে কী মন্তব্য করেছিলেন। এতগুলো প্রশ্ন যখন, এতগুলো আর্গুমেন্ট যখন বিচারপতি শুনলেন এবং প্রতীকধর মহাশয়বাবু অ্যাডভোকেট যিনি বিষয়গুলো তুলে ধরলেন তার ভিত্তিতে বিচারপতি কী মন্তব্য করলেন না, বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় বিরাট দুর্নীতি, বিশাল কেলেঙ্কারি, বিপুল অর্থ লেনদেন নিয়ে বারবার দুঃখ প্রকাশ করেছেন, এবং এটা একটা যে সংকেতটাই যে 32 চাকরি বাতিল মামলার সেটা কিন্তু খুব একটা ভালো সংকেত নয়। কারণ এই মামলা যেহেতু ডিভিশন বেঞ্চে চলছে এবং আমরা সকলেই জেনেছি যে ডিভিশন বেঞ্চের রায়ে কী ঘটতে পারে, যেটা 26,000 চাকরি বাতিল মামলা একটা পূর্ণ প্রমাণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের ক্ষেত্রে। তো এখানে তিনি প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং এসএসসি সহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির বিষয়ে তিনি প্রশ্ন তোলেন এবং বিষয়গুলো তিনি অবগত করান, উদ্বেগ প্রকাশ করছেন, এবং কেলেঙ্কারি ও দুর্নীতির সম্পর্কে তথ্যের অভাব নিয়েও কিন্তু তিনি আক্ষেপ করেছেন। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে বিচারপতিরা এই যে 32,000 চাকরি বাতিল মামলার দুর্নীতি ঘটেছে সেটা তিনি একদম স্বীকার করতে কোনোভাবেই পিছু হটেননি। অর্থাৎ সমস্ত বিষয়গুলো তিনি জানার পর এটা বুঝতে পারছেন যে
এই যে দুর্নীতিগুলো ঘটছে শিক্ষার ক্ষেত্রে সেটা নিয়ে তিনি অবগত হয়ে গেছেন এবং যেহেতু রাজ্যে 26,000 যে চাকরি বাতিল ঘটেছে সেটা নিয়েও তিনি সম্পূর্ণভাবে অবগত। তো এই বিচার ব্যবস্থার সাথে তিনি যে যুক্ত রয়েছেন তা থেকে তিনি বুঝতে পারছেন যে কীভাবে এই দুর্নীতিগুলো ঘটছে এবং যার ফলে তিনি এটা নিয়ে উদ্বেগ প্রকাশও করেছেন এবং আক্ষেপও করছেন। তো বোর্ডের গোপনীয়তা কী রয়েছে এখানে, এটা একটা বড় প্রশ্ন বা যেটা মানে একটা বিশাল একটা দুর্নীতির পথে কিন্তু দাঁড়িয়ে গেছে যে বোর্ড এখানে কি করতে চাইছে। তো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি গোপন রাখার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ এটা হয়তো সকলে হয়তো জেনে গেছেন যে এর আগে দুদিন আগে একটা নোটিশ জারি করা হয়েছিল পর্ষদের তরফ থেকে, যেখানে সমস্ত ডিপিএসসি 23 জেলার ডিপিএসসিগুলোতে বলা হয়েছিল যে 2016 রিক্রুটমেন্ট অর্থাৎ 32,000 রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য বাইরে দেওয়া যাবে না। এটা নিয়ে কিন্তু বিষয়টি যখন হাইকোর্টে তোলা হয় সেখানেও কিন্তু এটা বিষয়টা পরিষ্কার হয়ে যায়। তো পর্ষদের মতে বিষয়টি সাব জুডিস হওয়ায় প্রকাশ্যে আনা যাবে না বলে মন্তব্য করা হয়। তবে বিরোধী যে দল বা শিক্ষক সংগঠনগুলো এই গোপনীয়তার বিরোধিতা করে অভিযোগ করেছে যে সরকার এবং পর্ষদ অযোগ্য ব্যক্তিদের রক্ষা করার চেষ্টা করেছে এবং এটা নিয়েও কিন্তু আজকে মামলাতে কিন্তু দীর্ঘক্ষণ ধরে বিষয়টি উঠে আসে। তো এই মামলা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মনে হতে চলেছে। 32,000 শিক্ষকের ভবিষ্যৎ কী হবে তা এখনও কিন্তু বলা কঠিন। তবে এই মামলার রায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং জবাবদিহিতা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মনে করা হচ্ছে। তো এই ছিল সম্পূর্ণ মামলা, আজকে কি কি ঘটেছে এবং এর দিন ঠিক করা হয়েছে সেটা আমি আপনাদের সামনে শেয়ার করছি। যেটা দিন ঠিক করা হয়েছে সেটা হচ্ছে লাস্ট, এরপর নেক্সট হিয়ারিং ডেট সেটা হচ্ছে 18 তারিখ এবং এই হিয়ারিং ডেটগুলো কিন্তু খুব দ্রুততার সাথে ঘটছে ডিভিশন বেঞ্চে, যেখানে বিচারপতিগণ সম্পূর্ণভাবে মামলাটা শোনার জন্য একদম তৈরি রয়েছেন এবং আদৌ এই মামলার কোন রূপ নিতে চলেছে সেটা হয়তো অনেকেই বুঝতে পারছেন। এই মামলার দিক কিন্তু এখনও পর্যন্ত ভালো নেই এবং যার ডেট কিন্তু নেক্সট হিয়ারিং 18 তারিখ 18/7/2025 কিন্তু শুনানি হতে চলেছে। অর্থাৎ আজ সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। ঠিক কখন শুনানি হবে সেটা নিয়ে অবশ্যই বিস্তারিত পরের ভিডিওতে আপডেট এলে অবশ্যই শেয়ার করা হবে। কত নম্বর শুনানি হতে চলেছে, কখন শুনানি হবে, কোন কোর্টে শুনানি হতে চলেছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো এটা ছিল মূল আপডেট, আশা করছি সকলে ভিডিওটা বুঝতে পেরেছেন। তো আজকের যে মূল বিষয় ছিল সেটা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং এই ধরনের তথ্যগুলো পেয়ে উপকৃত হচ্ছেন, অবশ্যই চ্যানেলে যদি নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য। আর এই ধরনের কেস আপডেটের যে সমস্ত তথ্য সেটা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়। তো যারা এখনও পর্যন্ত অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে যুক্ত হননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক প্রোভাইড করা হবে, ওখান থেকে আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন। তো সেখানে কিন্তু সমস্ত যে কেস আপডেট নিউজ তথ্য সেগুলো শেয়ার করা হয়, সাথে সাথে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে নিউজ নোটিফিকেশান এগুলোও কিন্তু শেয়ার করা হয়ে থাকে। তো চ্যানেলের পাশে থাকুন, অবশ্যই সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী আপডেট কী আসছে অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করব। ধন্যবাদ, জয় হিন্দ।